মাঝ রাস্তায় অচেনা একটা লোক জাপটে জড়িয়ে ধরে রয়েছে আমায়। তার নিঃশ্বাস আমার কাঁধে পড়ছে। সুঠাম লম্বা দেহের বুকের মাঝে হৃৎপিণ্ডটার কম্পন শুনতে পাচ্ছি আমি। আচমকা এমন ঘটনা ঘটায় কিছুক্ষণ চমকে থেকেও পরক্ষণে ধাক্কাধাক্কি শুরু করে দেয়, কিন্তু তার জোরের সাথে পেরে উঠছি না। মিনিট পাঁচেক পর দম বন্ধ করে এমন পরিস্থিতির পর লোকটা আমাকে ছেড়ে দাঁড়ায়। প্রথমে দু পা পিছিয়ে গেলেও আবারও এগিয়ে সোয়াল শক্ত করে তার গালে সর লাগিয়ে দিলাম। ব্যস্ততম শহরের বিকাল। এখানে বিকাল বলতেই চোখের সামনে ভেসে ওঠা রাস্তায় গাড়ির জ্যাম, পাশের ফুটপাতে পথচারীর ভিড়, দোকানদারের হাঁকডাক, টি স্টিলের চামচ নাড়ার শব্দ আর ঝালমুড়ি এলার কাঠি নাড়িয়ে মুড়ি মাখানি, এসব দেখতেই বেরিয়েছে, অন্য কোনো দরকারে না। বিকালটা আমার এভাবেই কাটাতে ভালো লাগে, কিন্তু গত এক মাস আব্বু আম্মুর কড়া নজরদারি একাকি বেরোনো যাবে না, তাই লুকিয়ে সুরিয়ে আজ বেরিয়েছি। বিকেল উপভোগ করে স্কুলের বান্ধবীদের বাসায় গিয়ে সারপ্রাইজ দিব, আবার চুপচাপ বাসায় ফিরে যাব। রাস্তার বেশ অনেক কিছুই অপরিচিত লাগছিল, যেন 6 মাস নয় 4 বছর পর এখানে। কিন্তু এরকম সিচুয়েশনে পড়তে হবে তা আমি ভাবতেও পারিনি। গালে হাত দিয়ে নিচ দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে মানুষটা। ফর্সা চেহারাটার আগে লাল হয়ে গেছে। আমি একবার চারপাশে চোখ বুলিয়ে আবারও তার দিকে তাকালাম। পরনে হোয়াইট শার্টের ওপর ব্লু ব্লেজার, শার্টের হাতা কুনুই অবধি গোল্ডেন, ব্ল্যাক প্যান্ট, শু, হোয়াইট টি শার্ট। কিন্তু চারপাশের 5 জন ব্ল্যাক কোট স্যুট পরা লোক আর ব্ল্যাক গাড়ির কম্বিনেশন বলে দিচ্ছে আমার কাজটার ফল মোটেও ভালো হবে না। আপনার সাহস কী করে হয় আমাকে স্পর্শ করার? হাউ ডেয়ার ইউ? লোকটা চোখ কটমট করে আমার দিকে তাকালো, গাল থেকে হাত নামিয়ে এপা লাগিয়ে ভুলল। আমার সাহসের নতুন করে ইন্ট্রো দিতে হবে তোমাকে? আমি কিছুটা অবাক হলাম। নতুন করে মানে? ওনাকে তো এর আগে কখনো দেখেছি বলে আমার মনে পড়ছে না। তবে কোনো খারাপ পরিবেশ না তৈরির জন্য পাশ কাটিয়ে চলে আসার পথ আগলে দাঁড়ালেন উনি। বললাম, দেখুন আমি ঝামেলা চাই না। বেয়াদবি করেছেন, শাস্তিও পেয়েছেন, পথ ছাড়ুন, নইলে কি আমি আমি লোক জড়ো করব, পুলিশ ডাকবো? উনি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, হা, ইশতিয়াকায়ে আরমানকে লোকজন আর পুলিশের ভয় দেখাচ্ছ? সিরিয়াসলি? রাস্তায় একজন মেয়েকে এভাবে হ্যারেস করছেন, এত তো দোষ স্বীকার করছেন না, আবার এমনভাবে কথা বলছেন যেন লোকজন আপনাকে ছেড়ে দিবে নাকি আপনি আইনের ঊর্ধ্বে। দুটোর কোনোটাই নয়, তা তো তুমিও জানো। তা না, আমি তোমাকে হ্যারাস করছি না, নিজেকে আইনের ঊর্ধ্বে পার। সিন ক্রিয়েট না করে বাসায় চলো। কিসের সিন ক্রিয়েট? সেটা তো আপনি করছেন। কিসের বাসা? কার বাসা? উনি বাঁকা হেসে বললেন, কেন বলো তো? নিজের বলে মানতে পারেনি এখনো, নাকি ভুলে যাওয়ার ভান করছো? আমাকে এসব বিশ্বাস করার মতো বোকা ভাববে তুমি, এমনটা তো এক্সপেক্ট করি নাই আমি। আপনার এক্সপেকটেশন পূরণে বসে নাই আমি। রাস্তা ছাড়ুন আমার। কে আপনি? এরকম করছেন কেন? চিনি না তো আপনাকে আমি। কেন না বলছো? না, চিনি না আপনাকে। ওকে ফাইন, আবারও নতুন করে চিনিয়ে দেব তোমাকে, বাট এবারে জটটা করা হবে বলে রাখলাম। কিসব বাজেভাবে বকছেন আপনি? পাগল নাকি আপনি? মাঝ রাস্তায় এইভাবে গালি পাগলামি করছেন কেন? পথ ছাড়ুন আমার। পাগল আর পাগলামি? হা হা, হাসালে। তুমিই তো বলতে যে আমি নাকি সাইকো। তাহলে আজ আবারও নতুন করে জানতে চাচ্ছ যে? আমি আগে পিছন ফিরে চলে আসার সময় অন্য আরেকজনের কালো সুইট ছোট লোক পথ আটকে দিল। বুঝলাম ওনারা এনারি বডিগার্ড। লোকগুলো অলরেডি রাস্তায় জড়ো হওয়া লোকজনকে সরিয়ে দিয়েছে, চলে গেছে সব নিজের কাজে। চোখ বন্ধ করে শ্বাস ছেড়ে বললাম, কি চাই আপনার বলুন তো? এভাবে কেন ডিস্টার্ব করছেন আমাকে? জানো না তুমি? না, জানি না, তাই তো জানতে চাচ্ছি। হোয়াটস ইউর প্রবলেম? মাঝ রাস্তায় কি বলবো? এতদিন পরে পেলাম তোমাকে। চলো বাসায় গিয়ে সবটা বলছি আবার। তুমি বোধহয় আমার যন্ত্রণার কথা শুনে আনন্দ পাও। চলো আবারও শোনাবো তোমাকে, আনন্দ দিব তোমাকে। ভাষা করছেন কেন? আর আপনি ভাবলেনই কি করে না জানি আপনার সাথে আমি আপনার বাসায় চলে যাব? আবারও বলছো চিনো না? না চিনলে আরও 1000বার বলবো। উনি কপালটা একটু ঢুলে বললেন, অনেক ন্যাকামো করেছ আর উল্টো পাল্টা বলেছ। এবার চলো আমার সাথে বাসায় বলে আমার হাত টানতে লাগলেন। আমি হাত মুচড়াতে বললাম, বাসায় মানে? আপনার বাসায়? কেন নিয়ে যাচ্ছেন আমাকে? কে আপনি বলুন তো? একরাশ বিরক্তি চোখে মুখে নিয়ে পিছন ফিরে বললেন, এই বারবার কে আপনি করছো কেন বলো তো?
কারণ চিনি না আপনাকে। আপনিও হয়তো কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। ছাড়ুন আমার হাত। উনি এক ঝটকায় আমাকে আরও কাছে টেনে আমার দুহাতের কনুইয়ের উপরে ধরে দাঁতে দাঁত চেপে বললেন, গুলিয়ে ফেলবো তোমাকে? আমার মিথিকে? হাউ ক্যান ইউ ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট? চুপচাপ গাড়িতে বসো। লোকটার মুখে আমার নাম শুনে আবারও অবাক হলাম। উনি কি করে আমার নাম জানবেন? কোনোদিন তো দেখিনি ওনাকে। তাহলে তবে কি না, নাম জানতেই পারে, আরও অনেক কিছু জানতে পারে। আমি এর সাথে কেন যাব? নিজেকে সামলে বললাম, দেখুন, নাম জানাটা নর্মাল বিষয়। আর আপনি আমাকে চিনলেও আমি তো আপনাকে চিনি না। বিশ্বাস করুন, ছেড়ে দিন আমাকে। দেখো মিথি, আমি কেঁদে দিয়ে বললাম, দেখুন ছেড়ে দিন আমাকে প্লিজ। আমি সত্যি দেখিনি কোনোদিন আপনাকে। যেতে দিন আমাকে। আব্বু আম্মু টেনশন করবে। আমার বারবার বলা এই কথাগুলোই তার কোনো হেলদোল নেই। গাড়ির দরজা খুলে যেই না আমাকে তুলতে যাবে, একটা ফুলের ঝুড়িওয়ালা বাচ্চা ছেলে এসে আমার হাত ধরে বলল, ভাইজান, আফারে কই লইয়া যাইতেছেন? এমনি জোর করতেছেন কেন? লোকটা ওর কথায় থেমে গেল। ওনার গার্ডসরা যেই ছেলেটাকে ধরতে যাবে, উনি হাত দিয়ে ওদের থামিয়ে দিয়ে ব্রু কুচকে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার হেড ছেড়ে দিলেন। এবার নিজের বুকে হাত গুজে দাঁড়ালেন, যা দেখে বেশ অবাক হলাম আমি। আমার কথাতে তো ছাড়ছিল না। বাচ্চাটার কথা ঠিকই শুনল। বাচ্চাটা আমাকে টেনে কিছুদিন নিয়ে আসলো। আমি আর চোখে তাকিয়ে দেখলাম সেই লোকটা এখনো যায়নি। আমি নিচু সুরে ছেলেটাকে বললাম, ধন্যবাদ, তোমার জন্য আজকে হয়তো বড় সড়ো ঝামেলা থেকে বেঁচে গেল। ধন্যবাদ কেন দিতেছ আপা? তুমি কইরা কেন কইতেছ? আমার নাম ধইরা তুই কইরা কও না। আমি হেসে বললাম, আচ্ছা বেশ, কি নামে ডাকবো তোকে? কি গো, মনে নাই তোমার? 4 মাসেই ভুইলা গেছো? আচ্ছা বাদ দাও, নীলু কইয়াই ডাকো আমারে। বেশ, তো নীলুর হাতে তো কত ফুল, আমাকে কিছু দিবে না? তুমি ফুল নিবা? সত্যই? হ হ, ল না। তুমি ফুল না নিলে যে আমার দিন ভালো যাইব না, তাই নাকি? তবে তুই দে আমাকে, পছন্দ করে কোনটা নিব আমি? কেন, তুমি তো ফুল পছন্দই করো না। আমি কেমনে বুঝুম তোমার পছন্দ মিথিয়াপা? ছেলেটা কথা শুনে আবার অবাক হলাম আমি। আমার নাম, পছন্দ ওসব ও জানি কিভাবে? কিচ্ছু বুঝে উঠতে পারছি না। আজই আব্বুকে জিজ্ঞাসা করবো, সবটা জানতেই হবে আমাকে। ছেলেটাকে বললাম, আচ্ছা তুই কতদিন হলে চিনিস আমাকে নীলু? কেন, ভুলা গেছো? তোমার কলেজের প্রত্যেক দিনে আমার এই গাড়ির সামনে থাইকা বাঁচাইছিলা, মনে নেই তোমার? এমনটা কিচ্ছু মনে নেই আমার। কলেজের প্রথম দিন স্পষ্ট মনে আছে। সেদিন আব্বুর হাত ধরে ক্যাম্পাসে গিয়ে একদিনে বেশ অনেকগুলি বান্ধবী বানিয়ে অনেক ভালো দিন কাটিয়েছিলাম। তবে কিসের কথা বলছে? আমাকে ভাবতে দেখে নিল, আমাকে ধাক্কায় মেরে বলল, কি হইল আপা, মনে নেই তোমার? আমি ধ্যান ভেঙে বললাম, আচ্ছা বাদ দে এসব। ফুল নিব না, টাকা দিব। নিবি তো তুই নাকি? না নিলেও কোনো দিন ছাড়ছো তুমি আপা? নিবু তো। আমি মৃদু হেসে ব্যাগ থেকে একটা 50 টাকার নোট ওর হাতে দিলাম। ও অবাক চোখে তাকিয়ে বল, 50 টাকা কেন দিলা আপা? কেন? ও আচ্ছা, আরও কিছু দেই? এই নে আরও 100। আরে না, বেশি কেন সামু আপা? তুমি তো জানো ফুল না নিলে আমি টাকা নিই না। এগুলাই তো তুমি আমারে বেশি কম না দিয়ে প্রত্যেক দিন 20 টাকা দিতা। এবার আর আমি পারছি না, সব কিছু অসহ্য লাগছে। কেন এমন হচ্ছে আমার সাথে? ছেলেটার হাতে টাকা গুঁজে দিয়ে দৌড়ে চলে এলাম ওখান থেকে। আসার সময় যদিও কালো গাড়িটা চোখে পড়েছিল আমার, তবে কি যে সন্দেহটা আমি করেছিলাম এতদিন, তাই ঠিক আজ আব্বুকে সবটা জিজ্ঞেস করব। কি হয়েছেটা কি আমার সাথে? বাসায় প্রেমে বন্ধু ছবির দিকে তাকিয়ে আছে আরমান। ছবিটাতে জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছে সে। এত মূল্যবান ছবিটাকে আজকের ঘটনা অর্থহীন করে দিচ্ছে ভাবতেই চল শক্ত হয়ে আসলো তার। এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে ছবিটা হাতে নিল। চুরমার করতে ইচ্ছে করছে সব। দেয়ালে কয়েকটা পাঞ্চ মেরে শেষেরটা ইচ্ছে করে সোজা আয়নার কাছে লাগালো। সে শব্দ পেয়ে আটকে ওঠে আরিশা। এতক্ষণ মায়ের সাথে ড্রয়িং রুমে বসে ভাইয়ের এমন কোনো কাজের জন্যই অপেক্ষা করছিল সে। গার্ড সহ বেরোতে দেখে তারা আন্দাজ করেছিল, আর এভাবে বাসায় ঢুকতে দেখে শিওর হয়ে যায়। দেখেছ আম্মু, আজকেও গেল আরেকটা। তুই সেটা ভাবছিস, আর আমি ভাবছি আজ 4 মাস পর আবারও গার্ডস নিয়ে বেরিয়েছিল কেন? কি হয়েছে এমন? শোনো আম্মু, ভাইয়া কেন এরকম করে বলো তো? কেন সে একটা ঘটনাকেই ধরে বসে আছে? কি বলতে চাইছিস তুই আরও?
শুধু একটা ঘটনা ছিল না, ওটা ওর জীবন, ওটাই ওর জীবন ছিল। তাই বলে কি মানুষ আগে বাড়ে না, নতুন করে বাঁচতে শেখে না? এত ভালো পড়াশোনা করে আব্বুর বিজনেস ছেড়ে দিয়ে এসবের কোনো মানে হয় আম্মু? তুমিই বলো। মিসেস জামান এবার কেঁদে দিলেন। আফরোজ জামান এর মতো একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের ছেলের আজ এই দশা, যে ছেলের কিনা 4 মাস আগে অব্দি জীবনের সবটুকু রঙে নিজেকে রাঙিয়েছিল, নিজেকে নতুন করে আবিষ্কার করতে শিখেছিল সে। আবারও সবটা উলটপালট হয়ে গেল। আসলে চোখ মুখ মুছে বলল, চল, আরও কাছে যেতে দিবে না বলি কি আমরা ওর কষ্ট দেখেও দূরে থাকবো? চল ওর রুমে। আরিশার মিসেস জামান হন্তদন্ত হয়ে রুমের দিকে ছুটলেন। রুমের দরজা থেকে ভেতরে তাকিয়ে বুকের ভেতরটা দুজনেই মুসর দিয়ে উঠল। আয়নার কাজ মেঝেতে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। আরমানের হাতে বিদে টপ টপ করে রক্ত ছুঁয়ে পড়ছে। মুঠো করা হাতের আঙ্গুল থেকে ওখানেই থেমে গেলেন মিসেস জামান। আরিশা দৌড়ে গিয়ে হাত তুলে বলল, কি করেছিস ভাইয়া? হাতে এভাবে কাজ ঢুকে আছে, কাজগুলো তুলে দেওয়ার চেষ্টা করতে আয়মান এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে বলল, রুমে কেন এসেছিস? বের হ। আরিশা চেঁচিয়ে বলল, না, বেরোবো না। কেন এভাবে নিজেকে কষ্ট দিচ্ছিস? কি হয়েছেটা কি তোর? বল ভাইয়া। 4 মাসে নিজেকে ঘরবন্দি করে বাইরে গুজব ছড়িয়েছিস যে তুই সিরতের জন্য কানাডা চলে গিয়েছিস। আজ বেরিয়েছিলি গার্ডস ডে, ফিরে এসে এভাবে রিয়েক্ট করছিস। কি চাস কি তুই? আরও আমাকে একা থাকতে দে, যা এখান থেকে। মিসেস জামান এবার এগিয়ে আসলেন। ছেলের হাতে বিঁধে থাকা কাজগুলো ছাড়াতে ছাড়াতে শান্ত গলায় বললেন, তুই নিজেকে এভাবে শেষ করার আগে আমাদেরকে মেরে ফেল আরমান। আমাদের আর বাঁচার ইচ্ছে নেই। তোর বাবা সইতে না পেরেই 8 বছর আগে বিদেশে পাড়ি জমিয়েছে। 4 মাস আগে আসার কথা ভাবলেও প্যান্ডেমিক এসে তা পিছিয়ে দিল। এখন তুই এমন বিহেভ করছিস। আমি আর বাঁচতে চাই না আরমান, মেরে ফেল আমাকে। এত বড় কথাগুলো আরমানের বুকে বিঁধল ঠিকই, কিন্তু কোনো রিয়াক্ট করলো না সে। হাতের পিঠ দিয়ে মুখ মুছে মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, আর না আম্মু, আর কষ্ট দিব না তোমাকে। তোমাকে তোমার ভালো ছেলে ফিরিয়ে দেবো, কথা দিচ্ছি তোমাকে। কথাগুলো বলে আরমান গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। আজ আবারও আরমান এই কথাটা বলল যা সে 6 মাস আগে বলেছিল জীবনে। দ্বিতীয়বারের মতো সুযোগ দেবে নিজেকে সে, এমনটা ভেবে মিসেস জামান খুশিতে কেঁদে ফেলেছেন। আরিশা মাকে জড়িয়ে কাঁদতে লাগলো। ওরা জানে আরমান যাই করুক তার পদ্ধতি সমাজের কাছে গ্রহণযোগ্যতা না পেলেও ওর প্রতিটা কাজের উদ্দেশ্য সবার কল্যাণ। তাই আরমানকে সরাসরি সাপোর্ট না করলেও মনে মনে ওকে নিয়ে গর্ব ঠিকই করে। বাসার ড্রয়িং রুমের সোফায় নিচ দিকে তাকিয়ে বসে আছি। আমাকে বাসায় চুপি চুপি ঢোকার সময় দেখে ফেলে আম্মু। যদিও ওনারা 2 ঘন্টা আমার রুমের দরজা লক দেখে আরও বেশি আমার খোঁজ করছিলেন, তার আন্দাজ আছে আমার। তবুও ভেবেছিলাম বাসায় ঢুকতে এই সবটা ঠিক, কিন্তু এখনকার পরিস্থিতি দেখে মোটেও তা মনে হচ্ছে না। সামনের সোফে আব্বু বসে, পাশেই আম্মু বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। মাইশা কাছুমাছু হয়ে দাঁড়িয়ে সবার মুখের দিকে বারবার তাকাচ্ছে। রিজওয়ান গাড়ি নিয়ে একবার মেঝেতে চালাচ্ছে, একবার সোফার তুলে উপর চালাচ্ছে। বেশ কিছুক্ষণ পিনপতের নীরবতা শেষ আব্বু দীর্ঘ গলায় বললেন, বেরোতে মানা করেছিলাম তোমাকে, তবুও কেন বাইরে গিয়েছিল? চুপ করে আসো যে? বাইরে বেরোতে বারণ করেছিলাম তোমাকে, কেন শুনলে না আমার কারণ? কিছু জিজ্ঞাসা করেছি তোমাকে মিথি, আমার কথার উত্তর দাও। আমার নীরবতা দেখে আব্বু এবার দাঁড়িয়ে গেলেন। প্রচণ্ড রেগে হুঙ্কারের স্বরে বলে উঠলেন, কিছু বলছি তোমাকে, কানে যায় না? আমাদের কথার কোনো মূল্য নেই তোমার কাছে? বেরোনোর আগে একটা বারও ভাবলে না আমাদের মানা করার নিশ্চয় কোনো কারণ আছে? একটা বারও মনে হলো না যে আমরা তোমার ভালোর জন্যই বেরোতে মানা করেছি? বলো। চুপ কেন? বলো, জবাব দাও। তার ধমকে আমি কেঁপে উঠেছি। চোখ দিয়ে টপাটপ ফাটি ঝরছে আমার। মায়ের সম্মুখে হাত দিয়ে কাঁপছে আর ফুফাচ্ছে। রিজওয়ান গাড়ি ফেলে ধরে আম্মুকে জড়িয়ে ধরেছে। আব্বুর এই রূপের সাথে আমরা সবাই অপরিচিত। জীবনে কোনো দিনও কোনো কারণ আব্বু আমাদের সামনে এভাবে রিয়েক্ট করেননি। আমি যে প্রশ্নগুলো জোর গলায় করবো বলে ভেবে রেখেছিল সেগুলোও হারিয়ে গেছে। আম্মু রিজওয়ানকে সামলা আব্বুকে বলল, একটু শান্ত হন আপনি। তেমন কিছু তো হয়নি, আল্লাহর রহমতে সবটা ঠিক আছে। আপনি আর উত্তেজিত হবেন না। উত্তেজিত হব না? ঠিক আছে? কি ঠিক আছে বলো তো?
ঠিক থাকতে পারতো কতক্ষণ সবটা। তবুও থামুন আপনি। ঘরের মেয়ে ঘরে সহি সালামতে ফিরে এসেছে, এটাই অনেক। আমি বোঝাচ্ছি ওকে। আব্বু কপালটা 2 আঙ্গুলে ধরে সোফায় বসলেন। আমি কেঁদেই চলেছি। আম্মু মাইশার কাছে রিজওয়ানকে দিয়ে ভেতরে পাঠিয়ে দিল। তারপর আমার পাশে এসে বসলো, আমার কাঁধে হাত রেখে বলল, ব্যাস আর কাঁদিস না, চুপ কর এবার। আমি আম্মুর মুখের দিকে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে হু করে কেঁদে দিলাম। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বলল, কেন বুঝিস না আম্মু, বলো তো? আমরা যা বলি যা করি সবটা তোর ভালোর জন্যই। আমি কখনো কাঁদছি? সব কিছু সহ্য করে নিতে পারি আমি, কিন্তু আব্বুর রাগ না। আব্বু কোনো দিন একটু চোখ গরম করলেই আমার সেদিন নাওয়া খাওয়া উঠে যেত। সেই আব্বু আজ আমাকে এইভাবে বলেছে, তাও শুধুমাত্র বাইরে বেরোনো নিয়ে, যে আমাকে কিনা তারাই সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে মানুষ করেছে, কোথাও একাকী যেতে কোনোদিনও মানা করেনি। তোমাকে বেশি ভালোবাসি বলেই এভাবে বলেছি মিথি। আমাদের ভালোবাসাকেও তুমি কি বোঝো না? আমি মাথা উঠিয়ে দেখি আব্বু আমার সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসে কথাগুলো বলেছে। আমি আর সহ্য করতে পারলাম না, আব্বুকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলাম। আব্বু 2 হাতে আমাকে আগলে বললেন, তোমার সেফটির জন্যই এভাবে বলি আমরা। একটু মানিয়ে নিতে শেখো, দেখবে একসময় তুমি সবটা বুঝবে। তখন আর তুমি আমাদের এমন বিহেভের জন্য দোষী ভাববে না। আমি কান্না থামিয়ে আব্বুকে ছেড়ে হাতের উল্টো পিঠে চোখ মুছে বললাম, আচ্ছা আর কোনোদিনও বেরোবো না। এবার তো খুশি আপনারা? আব্বু কিছুটা হেসে মাথা উপরে নিচে নাড়ালেন, কিন্তু আমি মোটেই চাই না তাদের হাঁ শুনতে। বাইরে যেতে চাই আমি, মুক্ত পাখির মতো উঠতে চাই আমি। প্রকৃতিপ্রেমী মনটাকে প্রকৃতির সবটা এক্সপিরিয়েন্স দিয়ে সন্তুষ্ট করতে চাই আমি। তাই কথাটাকে ঘোরাতে আরেকটা সুযোগ দিতে চেয়ে পুরনো প্রশ্নটাকে তুলে ধরার কথা মাথায় আসলো আমার। আম্মুকে অনেকবার বলেছি, উত্তর পাইনি, কিন্তু আব্বুকে জিজ্ঞাসা করার মতো সাহস হয়নি আমার। যদি ভেবে নেয় আমি তার সিদ্ধান্তের উপরে প্রশ্ন করছি, কষ্টে পাবেন সে। আম্মু নিজেও বলেনি, আবার আব্বুকে বলতে বারণ করেছে। আব্বু নাকি কষ্ট পাবেন এতে। একটা শুকনো ডোক গিলে বললাম, আমি বেরোবো না, তবে আমার একটা শর্ত আছে। আমার কিছু প্রশ্নের জবাব চাই। আব্বু ব্রুকুসকে তাকালেন আমার দিকে। আমার ঘাড় নাড়িয়ে পিছন থেকে ইশারায় বারবার মানা করছে আমাকে না বলতে। আমি নিজেকে শক্ত করে নিয়ে বললাম, আমার সাথে 4 মাস আগে কি হয়েছে? আমার সব কিছু এত অদ্ভুত আর নতুন নতুন লাগে কেন? কেন এমন মনে হয় আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি? কেন সামান্য বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেতেই আমাকে 3 মাস শহরের বাইরে হসপিটালাইজড হয়ে থাকতে হলো? কেন জ্ঞান ফেরার পরেও এ শহরে এসেও 1 মাস আগে আমাকে কারোর সাথে যোগাযোগ করতে দেননি আপনারা? কেনই বা কেউ যোগাযোগ করেনি আমার সাথে? কেন আমি সব... আব্বু দাঁড়িয়ে গেলেন। এবার তার শক্ত সোয়াল দেখে বোঝা যাচ্ছে উনি আবারও রেগে গেছেন। তবে এবারের রাগটা আরো বেশি ভয়ানক। আম্মু বুঝে তাড়াতাড়ি পরিস্থিতি সামাল দিতে আমার হাত ধরে বলল, চল, অনেক বেশি কথা বলে ফেলেছিস তুই। আজকেও তোর এসবই জিজ্ঞাসা করতে হতো? চল এখান থেকে। আমি আম্মুর হাত ছাড়িয়ে আব্বুর মুখে দাঁড়িয়ে বললাম, যাব না আমি আম্মু। আজ আমার জবাব চাই, সবটা জানতে চাই আমি। আব্বু সবটা বলবেন আমাকে। আব্বু হাত মুঠো করে চুপচাপ দাঁড়িয়ে আছেন। আমি আবারও বললাম, বলুন আব্বু, আজ আপনাকে উত্তর দিতেই হবে। কি এসব এমন ঘটেছে আমার সাথে? আজ আপনি জবাব না দিলে আমি সত্যি বলছি, যে দুঃসাহস আমি এতদিনও করিনি তাই করব আমি। আপনাদের কথা ভেবে এতদিনে বাইরে যাইনি আমি, কিন্তু এবার সত্যি সত্যি বাসা থেকে বেরিয়ে যাব আমি। আমার লাইফে কি ঘটেছে তা আমার জানার অধিকার আমার আছে। আপনি কেন... আর কিছু বলার আগে আম্মু এক প্রকার টেনে হিঁচড়ে রুমে এনে বাইরে থেকে দরজা লক করে দেয়। দম মেরে বসে রইলাম। অনেকবার দরজা ধাক্কাচ্ছে, চিৎকার করেছে, কোনো লাভ হয়নি। দরজা খুলে দেয়নি কেউই। মেঝেতে বসে কেঁদে চলেছি। সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে। কাঁদতে কাঁদতে মাথায় মৃদু ব্যথা অনুভব করলাম। 2 চোখ লেগে আসলো আমার। মাথা আপনা আপনি ঢলে পড়লো বিছানায়। তারপর আর কিছু মনে নেই।
প্রচণ্ড জোরে ড্রাইভ করছে আরমান। আজকের ঘটনা সবটা ওর মাথার উপর দিয়ে গেছে, কোনোটার সাথে কোনোটার মিল খুঁজে পাচ্ছে না। বারবার মাথার সামনে চুলগুলো আঙ্গুল দিয়ে উল্টে পিছনে দিচ্ছে আর সবটা ভাবছে। মোবাইল রিং হতে কানে গোজা ব্লুথে রিসিভ করে বলল, আদিব 2 ঘন্টার মধ্যে আমার কবির রহমানকে চাই, অ্যাট এনি কস্ট। তুই নিজে হ্যান্ডেল করতে পারবে নাকি আমাকে আরও গার্ডস পাঠাবো? হ্যান্ডেল ইট, আর গার্ডস লাগবে না। 2 ঘন্টার আগেই কবির রহমান তোর সেগুন বাগিচার গেস্ট হাউসে থাকবে। শুধু এটুকু বল আপ্যায়ন কীভাবে করবো। খবরদার ওনার গায়ে যেন একটা ফুলের টোকাও না পড়ে। ওনাকে জাস্ট নিয়ে আসবি। মেক শিওর অনলি ফর দ্যাট। বড় ভাইয়ের মতো সব সময় তোকে পাশে পেয়েছি, তো এই কাজ তোকেই করতে হবে ভাই। ওকে, রিল্যাক্স, কিছু করবো না ওনাকে। কাজ শেষে তোকে জানিয়ে দেব। ওকে, আমি আসছি, তুই আমাকে আপডেট জানা। ওকে ডান, আমি বেরিয়েছি। আদিব ফোনটা রাখতে ঠোঁটের কোণে হাসি ফুটলো আরমানের। গাড়ি স্পিড বাড়িয়ে বাঁকা হেসে বললে, এবার আমার সবটা জানতে কোনো বাধা নেই। কী ভেবেছিলেন মাহমুদ আলম? আপনি যেভাবে চাইবেন সবটা সেভাবেই হবে। রিয়াফিকে তখন কিছু বলেননি, তাই ওকে থির দিয়েও লাভ হবে না। জেনেই তখন কিছু করিনি আমি। আর আপনিও বেশ চালাকি করে গা ঢাকা দিয়েছিলেন। ভেবেছিলেন আমি হয়তো এতটাই কাঁচা লোক যে আপনার এইটুকু প্লেনের 12টা বাজাতে পারি নাই, মানে সবটা ছেড়ে দিয়েছি। আমি যে আপনার উপর চেকমেট রেডি করেছিলাম, তার কি হবে এবার? এবার কি হবে বলুন তো? আমি নিজে এসেছি এখানে। রিয়াফিড বাবা নিখোঁজ। আপনার সো কোল্ড ফোর্স আর সবাইকে চোখে রাখলেও কাকে রাখবে না আর কাকে দিয়ে কাজ হাসিল করাতে সুবিধা হবে সেটা ইশতিয়াক আরমান খুব ভালো মতোই জানে। মনে মনে কথাগুলো বলে ড্রাইভে মন দিল আরমান। 1.5 ঘন্টা পর সেগুন বাগিচা পৌঁছাতে আদিবের কল রিসিভ না করে গাড়ি পার করে বাসায় ঢুকে সে। অন্ধকার ঘরের মাঝ বরাবর চোখ মুখ বেঁধে রাখা হয়েছে বয়স্ক একজনকে। আদিব আরমানকে দেখে কিছু বলতে যাবে, তার আগে আরমান এগিয়ে গিয়ে ভালো করে চেহারাটা পরখ করে নিল, মুখটা খুলে দিল। আদিবের কাজ ওকে বুঝিয়ে দিয়ে নিজে পাশে বসে আপেল চিবোতে লাগলো। এই বয়সে কিডন্যাপ হওয়ার একমাত্র কারণ বুঝতে বাকি রইল না কবির রহমানের। সন্ধ্যায় চায়ের দোকান থেকে বাসায় ফেরার সময় হুট করে একটা গাড়ি সামনে থেকে দাঁড়িয়ে 3-4 জন ছেলে মেয়ে নেমে ভিতরে তুলে নেয় তাকে। বুঝতে পারছি এটা কার কাজ, তবুও বললেন, আমাকে এভাবে তুলে এনেছেন কেন? এসবের মানে কি? কে আপনারা? আঙ্কেল, আমি আরমান। কিছু করব না আপনাকে। যদিও 4 মাস আগে আপনিও মাহবুব আলমের সাথে আমার এগেনিস্টে অনেক কিছুই করেছেন, তবুও জানি মিথির বিষয়ে আপনি মুখ খুলবেন না, আর রিয়াফি আপনার কষ্ট সহ্য করতে পারবে না, তাই কান টানলে মাথা আসা থিওরি অ্যাপ্লাই করেছি। চুপচাপ থাকুন। আরমানের নাম শুনে কিছুটা ভয়কে গেলেন কবির রহমান। আর কিছু বলার সুযোগ না দিয়ে আবারও তার মুখ বেঁধে দেয় আরমান। এরপর আদিবকে ওর কাজ করার জন্য ইশারা করা। আদিব ওর কথা মতো নাম্বার ডায়াল করলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। কে বলছি তা আপনার জানতে হবে না। কেন বলছি সেটা শুনুন। আপনার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনার ফোন থেকে নাম্বার নিয়ে কল করেছি আমি। কথাটা শুনে রিয়ার পায়ের নিচের মাটি সরে গেছে। চিৎকার দিয়ে বলল, না, এসব কি বলছেন আপনি? কোথায় আব্বু? বলুন, কোথায় আমার আব্বা? ওনাকে আলসিনহা হসপিটালে অ্যাডমিট করানো হয়েছে। আমি এখনই আসছি। কল কেটে যেতে হাসি ফুটলো আরমানের মুখে। হাদি অবাক চোখে শুধু দেখছে সবটা। গত 8 বছরে এমন কোনো কাজই আরমান করে নাই যাতে রিয়ার মতো কোনো মেয়ে বা এই বয়সের কেউ ইনভলভ হয়। যেগুলো করেছে তা নিতান্তই মানুষের ভালো করার উদ্দেশ্য। 4 মাস আগে কিন্তু সেটা তো মিথিলার জন্য। আজ আবারও মিথিলার সাথে জড়িত লোকজনকে কেন এইভাবে নিয়ে আসছে? নিজের কৌতূহলকে সামলাতে না পেরে বলেই উঠল সে, আরমান, ওনাকে এভাবে তুলে আনলি কেন? মেয়েটাকেই বা কেন মিথ্যে বললি কেন? আরমান ঠোঁট টিপে হেসে আদিবের খাদে মৃদু স্বরে বাড়ি মেরে বলল, এতটা অধৈর্য হচ্ছিস কেন বলতো? তোর বন্ধু এর আগেও তো এমন কিডন্যাপিং করেছে, মিথ্যে বলেছে।
আদিব ছোট করে নিঃশ্বাস ফেলে মাথা নিচু করে ধীর গলায় বলল, হ্যাঁ, কিডন্যাপিং করেছিস, তবে সেটা অপরাধীকে শাস্তি দিকে, আর তার গায়ে ফুলের টোকাও যাতে না লাগে এমনটা নিশ্চিত করার জন্য নয়। হ্যাঁ, মিথ্যে বলেছিস, কিন্তু সেটা সত্যকে বের করতে, কাউকে ইমোশনালি হার্ট করতে নয়। আরমান আদিবের কাঁধে হাত রেখে বলল, বেশ অনেকটাই চিনিস তুই আমাকে। সত্যি বলতে আমার আপন মা বাবার চেয়েও বেশি। সবটাই জানবি তুই, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আদিব মিষ্টি এসে গাড় কাত করে সম্মতি দিল। আরমান বলল, এবার রিয়াফির একটা ব্যবস্থা করতে হবে, ওকে এখানে আনতে হবে। ওর চেহারা মনে আছে তোর? ছবি লাগবে? কিরে চুপ কেন তুই? কিছু না, আমি পারবো ওকে আনতে। যাচ্ছি, তুই এখানেই থাক। ওকে সাবধানে যাস ভাই। আদিব বেরিয়ে গেল। তবে রিয়াকে এভাবে তুলে আনতে হবে ভেবে কেন জানি না ওর কষ্ট হচ্ছে। নিজেকে শক্ত করে উদ্দেশ্য হাসলে ঘাড়ি স্টার্ট দিল আদিব। ভোরের আলো চোখে পড়তে ঘুম ভেঙে গেল আমার। নিজেকে বেডে খুঁজে পেলাম। তার মানে আম্মু ঘরে এসেছিল। মাথাটা এতটাই ভারী যে উঠে বসতে অবধি পারছি না। শুয়ে শুয়ে আগের রাতের কথা ভেবে কয়েক ফোঁটা চোখের জল বিসর্জন দিলাম। হঠাৎ পাশের রুমে নতুন একটা স্বরের আওয়াজ পেলাম। আম্মুও আছে, কিন্তু এতদিন পর বাসায় নতুন কে আসলো তাই নিয়ে মনে একটা খটকা লাগলো। কে এসেছে জানতে অতি কষ্টে বিছানা থেকে নেমে আম্মু রুমে দরজা এসে দাঁড়ালাম। কিন্তু তাদের আলোচনা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। তাদের কাছে এমনটা এক্সপেক্ট করিনি আমি। কোনোদিন আম্মুর রুমে এভাবে আড়ি পাততে হবে এরকম কোনো সিচুয়েশন আমি ভাবতেও পাই না। নির্লজ্জের মতো আর সেই কাজটাই করেছি আমি। কিন্তু উদ্দেশ্য তো খারাপ ছিল না। আমি তো শুধু নতুন মানুষটাকে দেখতেই এগিয়ে গিয়েছিলাম। তাহলে এর ফল খারাপ হলো কেন? আমাকে এত বড় কথা শুনতে হলো কেন? কেন নিজের আম্মুকে আজ অচেনা মনে হচ্ছে? রুম থেকে মাথা ধরে অতি কষ্টে বেরিয়ে যেই না তাদের রুমে ঢুকতে যাব, কানে আসলো, দেখ মাহবুব, ওকে এভাবে আটকে রাখাটা ঠিক হচ্ছে না। ওর হেলথের জন্য তো একদমই না। কি করব বল? তুই তো সবটাই জানিস এমদাদ। কিভাবে আমি ওকে বুঝলাম? উনি এমদাদ আঙ্কেল, আমাদের ফ্যামিলি ডক্টর। কিন্তু উনি এখানে কেন? ওনাকে কেন ডেকেছেন আব্বু? এই 1 মাসে তো কেউই আসেনি আমাদের বাসায়। তাহলে? হ্যাঁ জানি, কিন্তু তা বলে সবাই মিলে তো আর মেয়েটাকে শেষ করে দিতে পারি না। এভাবে বাসায় আটকে রেখে জীবনটা পার করতে পারি না, তাই না? হ্যাঁ, তবু ওর সাথে আমি কোনো অন্যায় হতে দিব না। আর ওই শোন মাহবুব, তুই তো পুলিশ ফোর্স এফোর্ড করেছিস, তবু এতটা ভাবছিস কেন? তুই জানিস কেন? এমদাদ আঙ্কেল একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখ, যা থেকে যাই হোক না কেন, এটুকু বয়স ওর জীবনে যা ঘটেছে তার দায় কেউই না নিলেই ও সুস্থ না হওয়ার দায় কিন্তু তুই এড়াতে পারবি না। ওর মেডিসিনগুলো এভাবে না দিলে ও সুস্থ হবে না ঠিকই, পুরোপুরি অসুস্থও হবে না। কথাটা বুঝে উঠতে পারছি না, কিন্তু সিরিয়াস কোনো কিছু এরা আমার কাছ থেকে লুকোচ্ছে তা আমি জানি। পুলিশ ফোর্স এফোর্ড করেছে মানে এতটা রিস্কের কি আছে আমার সাদাসিধি জীবনে? আমার অসুস্থতায় কি হয়েছে আমার? আব্বু মাথা নিচু করে বললেন, থাকুক আরও কিছুদিন অসুস্থ, যতদিন না আমি ওকে একটা পার্মানেন্টলি সেফ জোনে পাঠাতে পারছি। মানে এখন বলছি না তোকে, ইনফ্যাক্ট কাউকে বলিনি। সময় হোক জানাবো। আমি 2 পা পিছিয়ে দেয়াল ধরে দাঁড়ালাম। গাল বেয়ে পানি ঝরছে। মাথাটা আবারও ব্যথা করছে, কিন্তু সে ব্যথায় শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে। একজাক্টলি কত বড় ঘটনা ঘটেছে আমার লাইফে। আব্বু আমাকে বেরোতে দিচ্ছে না, উল্টে নিজের কাছ থেকে অন্য কোথাও পাঠিয়ে আমার সেফটি এনশিওর করতে চাচ্ছেন। আবার এটাও বলছেন যাতে আমি অসুস্থ থাকি। এজন্য মেডিসিনও ঠিকমতো দিচ্ছেন না আমাকে। আমাকে তো বলা হতো আমার মেডিসিন সেন্সলেস থাকা অবস্থাতেই শেষ। আর কোনো মেডিসিন নাকি রক্ত সাজেস্ট করেনি। ঢুকতে অতি কষ্টে আবারও রুমে এসে বেডে বসলাম। আর পারছি না আমি, কিছুই ভালো লাগছে না। আপনজনেরা অচেনাদের মতো বিহেভ করছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। তোমার কাঠটা যে দরকার আমার, মাথা রেখে কাঁদার জন্য। তোমার হাত দুটো যে দরকার আমার চোখের পানি বারবার মুছিয়ে দিয়ে আগলে জড়িয়ে ধরার জন্য। তোমার আদরের ডাকগুলো যে দরকার আমার, কষ্টগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য। খুব কষ্ট হচ্ছে আমার আফি, খুব কষ্ট হচ্ছে। অন্ধকার ঘরের মাঝে আলোর সরু ঝলক চোখে পড়তে চোখ ফিটফিট করে তাকালো রিয়া। কিছুক্ষণ পর চারপাশ তাকিয়ে হুঁশে ফিরল সে।
সেহরে মুখ হাত পা বাঁধা অবস্থায় আছে সে, তা দেখে বুঝতে সময় লাগলো না। হাত নাড়ি জাকিয়ে গায়ের জোরে হাতের বাঁধন খোলার চেষ্টা করলো সে, কিন্তু কোনো লাভ হলো না। মনে পড়লো কাল রাতের কথা। বাবার অ্যাক্সিডেন্টের খবর শুনে হসপিটালে ছুটে যাওয়ার পরই একজন নার্সে গিয়ে এসে তাকে তার বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলেছিল। বিশ্বাস করে তার পিছে একটা রুমে ঢুকতে দরজা বন্ধ হয়ে যায়, আর সাথে নার্সও চলে যায়। তৎক্ষণাৎ কেউ তার মুখ চেপে রুমাল চেপে ধরে, তারপর নিজেকে এখান থেকে দেখতে পায় সে। রাগে এতটাই জোরে হাত ঝাঁকুনি দিয়ে রিয়া যে স্যার সমেত মেঝেতে পড়ে গেছে ও আচমকা এমন শব্দ শুনে ঘুম ভেঙে যায় আদিবের। আগের রাতে সব ঝামেলার পর আরমানের কাছে সবটা শুনতে আর পরে প্ল্যান করতে গিয়ে ঘুমোতে দেরি হয়েছিল একটু। আরমান অন্য রুমে ঘুমিয়েছে, তাই রিয়ার রুমে শব্দ শুনে আদিব ছুটে আসলে রুমে ওকে চিনতে কষ্ট হলো রিয়ার। ওকে এভাবে পড়ে থাকতে দেখে তোলার জন্য আদিব যেই না হাত বাড়িয়েছে, খবরদার একদম ছবেন না আমাকে। কেন এভাবে ধরে এনেছেন আমাকে? আমার আব্বু কই? এতদিন পর আবার এসব মানে কি চান? ওকে রিল্যাক্স, আগে আপনাকে তুলতে তো দিন। না, একদমই না, তুলতে হবে না আমাকে। বলুন আমাকে কেন এনেছেন এখানে? দেখুন মিস, আপনার প্রশ্নের জবাব আমার কাছে নেই। আমাকে যে বলা হয়েছে আমি তো সেমটাই করেছি। আপনাকে উঠতে দিন। আবারও বলছি ধরবেন না আমাকে। কই সেই লোক? কোথায় সেই গুন্ডাটা? আমি জানি কে আমাকে ধরে এনেছে, আর আব্বুকে এভাবে লুকিয়ে রেখেছে কোথায় ও? আদিবের এবার রাগ চরম পর্যায়ে। একে তো জেদ করে মেয়েটা মাটিতেই গড়াগড়ি খাচ্ছে, তার উপর আরমানকে নিয়ে যাচ্ছে তাই বলে যাচ্ছে। একটা জোরে শ্বাস নিয়ে জোর করেই রিয়াকে ধরে বসিয়ে দিল। হাউ ডিয়ার ইউ! আপনি আমাকে ধরলেন কেন? বারণ করেছিলাম না আপনাকে আমি? আপনি কি করে? রিয়া ফি! আরমানের গলা শুনে রিয়া চোখ বড় বড় করে দরজার দিকে তাকালো। দুহাতে আব্বু কবির রহমানকে জড়িয়ে দাঁড়িয়ে আছে আরমান। চোখ বাঁধা তারও এনে তাকে চেয়ারের সাথে বেঁধে দিল। ইতিমধ্যে রিয়ার পায়ের বাঁধন খুলে দিয়েছে আদিব, তবে হাতের বাঁধন এখনো আছে। আরমান তুমি? হ্যাঁ আমি জানতাম তুমি আমাদেরকে। আব্বু তোমার কি কিছু হয়নি তো? এখনই কিছু হয়নি আপি, কিন্তু তুমি যদি আমার সাথে কোঅপারেট না করো তোমার আব্বুর অনেক কিছু হতে পারে। কবির রহমান মুখ বাঁধা অবস্থাতে অনেক চেষ্টা করছেন কিছু বলার। আরমান দুজনকে সামনাসামনি বসিয়ে কথাগুলো বলল। আরমানের কথা শুনে রিয়া বেশ অনেকটাই ভয় পেয়ে গেছে, তাও ওর মুখ দেখেই বোঝাচ্ছে। তবুও সাহস জুগিয়ে বলল, আরমান আমি জানি তুমি নির্দোষ, কাউকে কোনোভাবে কষ্ট দাও না, আর আমার আব্বু কোনো দোষ করেনি। আফি তোমার এটাও জানার কথা মিথির জন্য আমি সব করতে পারি, সব। রিয়া এবার চুপসে গেল। আরমানকে চেনেও, যে ছেলেটা মিথির জন্য নিজের 8 বছরের লাইফ স্টাইলকে বদলে ফেলেছিল, সব পাল্টে দিয়েছিল, তার পক্ষে সবই সম্ভব। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি করতে হবে আমাকে? শুধু কিছু প্রশ্নের উত্তর দেবে। যদি বলি জানি না? তুমি জানো বলেই আমি এনেছি তোমাকে। সবটা তোমার খবর নিয়েই তোমাকে এনেছি। সময়ের দাম তোমারও আছে আর আমারও। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমাকে কেন এসবে ইনভলভ করছো? বিকজ তুমি মিথের লাইফে ইনভলভ। প্রশ্ন আমি করব, আপনি উত্তর তুমি দিবা। ডোন্ট ট্রাই টু মেক আন্ডারসেন্স। নাও স্টার্ট। 4 মাস আগে মিথির অ্যাক্সিডেন্টের পর কি হয়েছে সবটা জানতে চাই আমি। ওর লাইফের একটা মোমেন্টের হিসাব চাই আমার। কথাটা বলে আদিবকে ইশারা করতে আদিব রিয়ার বাঁধন খুলে জোর করে ওকে আলাদা রুমে নিয়ে এসে ও নিজে বেরিয়ে যায়। পিছনে আরমানও আসে। ওর কথা মতো চোখ বন্ধ করে 4 মাসের মিথির প্রত্যেক সেকেন্ডের হিসাব আরমানকে কষে দিল রিয়া। উপায় নেই তার। যদিও একটাবারের জন্য জান ফাঁকিটার সাথে 4 মাসে দেখা করেনি, তবুও জানতো কি হচ্ছে ওর সাথে। মাহবুব আঙ্কেল সবটা ওকে জানাতো। ওনার হাতে মিথিকে সবশেষ একমাত্র পারবে পুরোটা বুঝিয়ে। নিজের 2 হাতে তালু ঘেঁষে বলল, থ্যাঙ্কস দিয়ে তোমাকে ছোট করবো না রিয়াপি। এই বিহেভের জন্য এখন সরিও বলবো না, তবে কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি তুমি সবার সামনেই বলবে মিথির জন্য আরমানের থেকে বেটার কেউ হবে না। আই প্রমিস ইউ দ্যাট। এরপর আদিবকে রুমে ডেকে ওর দিকে তাকিয়ে বলল, ওনাদের খুব সাবধানে বাসায় পৌঁছে দিয়ে আয় আদিব। তাড়াতাড়ি আসিস, একসাথে ব্রেকফাস্ট করবো। সরি রিয়াপি, খাওয়ার জন্য আজ আর জোর করলাম না। যেদিন মিথি আমার ঘরে থাকবে তোমাকে না খেয়ে যেতে দিব না বলে দিলাম। কিন্তু আদিব রিয়ার হাতের বাঁধন খুলে দিল। রিয়া এক নজর
ঘৃণার দৃষ্টিতে আরমানের দিকে তাকালো। আদিব বাদন খুলে দিতে বাইরে বেরিয়ে বাবাকেও দেখতে পেল সে। অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। ভাবকেন্দ্র ঘটঘট করে বেরিয়ে আসলো। গাড়িতে উঠে কোনো কথা বলেনি দুজন। বেশ কিছুক্ষণ পর আদিব ড্রাইভ করতে করতে বলল, দেখুন, আপনারা আরমানকে যেমন ভাবছেন ও কিন্তু মোটেও তেমন নয়। আসলেও আপনার ফ্রেন্ডের পরিচয় আমাদেরকে জানাতে আসবেন না। আর সে তো শুধু আপনাকে আমাদের ছেড়ে আসতে বলেছে, তার গুণকীর্তন গাইতে নয়। সো আদিব চুপ হয়ে গেল। সত্যিটা বলেই ওকে থামিয়ে দিয়েছে মেয়েটা। চুপ। গাড়ি চালিয়ে ওদের বাসায় নামিয়ে ফিরে আসলো সে। আরমান ব্রেকফাস্ট টেবিলে খাবার সামনে নিয়ে বসে ওর জন্য অপেক্ষা করছিল। ও আসতেই বলল, আয় আয়, খেয়ে নে, অনেক বেলা গড়িয়েছে। আমার খিদে নেই, তুই খেয়ে নে। আদিবের গলা শুনে আরমান বুঝেছে ও কেঁদেছে। এটাও জানে ও যে আদিবের কান্নার একমাত্র কারণ ওকে অতিরিক্ত ভালোবাসা। আরমান এগিয়ে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে রে আদিব? রিয়াফি বা ওর বাবা কিছু বলেছে তোকে? আদিব ছলছল চোখে বলল, আমাকে বললে আমার বিন্দুমাত্র কিছু আসতো যেত না, কিন্তু তোর মতো মানুষকে না চিনে ওরা ওভাবে কেন বলে? সহ্য হয় না আমার। তুই কেন এভাবে থাকিস? ওই মেয়েটাই বা কোন অধিকারে তোর সাথে এভাবে কথা বল? সবটা জেনেও কেন এভাবে তোকে অপমান করে? এভাবে না তোর নাম? রিল্যাক্স আদিব। আমাকে ওভাবে বলাতে একটুও খারাপ লাগেনি আমার, বরং ভালো লাগা এটাই যে উনি মিথিকে এতটা ভালোবাসে বলেই আমাকে এভাবে বলে। আদিব আরমানের কথা শুনে মাথা নিচের দিকে দিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। ওকে ভাবনায় ডুবতে দেখে আরমান বলল, আজ বোধহয় রিয়াফির আলাপে আদিবের পেট ফুর্তি হয়েছে, ব্রেকফাস্ট করবে না সে। থাক, তবে আমারও আর খাওয়ার দরকার নেই। একবেলা না খেলে কিচ্ছু হবে না আমার। আদিব মাথা তুলে একগাল হেসে বলল, ওই মেয়ের কথায় আমার হলে বদহজমি হবে, উদুর ফুর্তি হবে না। চল খাবো, চল। দুজন হাসতে হাসতে ঘোলাঘুলি করে টেবিলে বসে ব্রেকফাস্ট সেরে নিল। খাওয়ার শেষে আরমান আদিবকে বলল, আজ আব্বুর অফিসে যাব। আদিব অবাক হয়ে বলল, সত্যি? এখনই? হ্যাঁ। আন্টিকে জানিয়েছিস? না, সবটা জানিয়ে দেব। বেশ, তার মানে তুই আবারও? হ্যাঁ, ঠিকই ধরেছিস, বললাম তো তোকে সবটাই রাতে। হ্যাঁ, তোর সামনের প্ল্যান বুঝলাম। আগের দিনগুলোতে তো তোর পাশে ছিলাম আমি, তবুও আমার কেন জানি মনে হয় কিছু লুকিয়েছিস তুই আমার কাছে। আরমানের আদিবের দিকে এক নজর তাকিয়ে শার্টের হাতা গুছাতে গুছাতে বলল, তোকে লুকানোর কি আছে সেটা তুই জানিস। এবার আরমান আদিবের দিকে দুপে এগিয়ে বলল, বেশ, চল, কি জানতে চাস? যেটা আমাকে বলিস নি তুই। কোন বিষয়ে তোকে বলিনি তোর মনে হয়? আদিব আরমানের ঘাড়ে হাত রেখে বলল, এর আগেও ওদেরকে তুলে এনেছিলে তুই, আরও অনেককে। তার আগের দিন অবধি সবটা ঠিক ছিল, তাহলে ওই অল্প সময়ের ব্যবধানে কি এমন হয়েছিল যে তুই? আরমান ওকে হাত দিয়ে থামিয়ে দেয়। গাড়ির হাত ছড়িয়ে বলল, তোর চিন্তার একমাত্র কারণ আমার সেফটি, তা আমি জানি। তাই আমিও নিজের কোনো ক্ষতি হতে দেব না। ডোন্ট ওয়ারি। পুরনো কথা স্যার, আমি তো মুভ অন করছি। এরপর থেমে আবারও বলল, হাবিয়ার, আজ অফিসে গিয়ে তোর কাঁধে যে কত ফাইল ঝুলাবো, তোর টেনশন কর না। হাতি বিস্ময় আরমান নতুন করে আবারও লাইফ সেট করতে চলেছে। 8 বছর আগের ঘটনাকে পেছনে মুছে 6 মাস আগে যেভাবে আরমানের নতুন সত্তাকে দেখেছিল সেটাকে আবারও ফিরে পায় আদিব। তার মনে চোখের নোনা জলে ভিজে উঠল আদিবের গাল। যেভাবে এখন আরমান সবটা ভেবেছে সেভাবেই যেন হয়। এই লোকটাই চাওয়া ওর, ও যেন ফিরে পায় সবটা যা পেয়েছে, হারিয়েছিল সে যেন সব মুহূর্তে। আজ 4 মাস পর বাবার অফিসে ঢুকলো আরমান। কেবিনে ঢুকে চারপাশটাকে চোখ বুলাচ্ছ। ওর বাবার হাতে এই জামান ইন্ডাস্ট্রি অনেক দূরে গিয়েছে। আফরোজ জামান ছিলেনই শুধু তার সন্তানদের সুখ, আর তাই রাত দিন অক্লান্ত পরিশ্রম করে ব্যবসাকে এতদূর দাঁড় করিয়েছেন। আজ এতদিন পর এখানে এসে আবারও এসব কথা মনে পড়ছে আরমানের। এসেছিল এখানে প্রথমবার 6 মাস আগে। বাবার হাজারবার বলা সত্ত্বেও আসতো না। ও যদি না মিথির জীবনে আসতো, দমকা হাওয়ার মতো এসে সবটা উলটপালট করে দিয়ে হারিয়ে গিয়েছিল। কিন্তু উপরওয়ালা হয়তো অন্য কিছুই চায়। এবার আরমানের উপর হয়তো কিছুটা দয়া হয়েছে, তার ভালোবাসার মানুষকে হয়তো কেড়ে নেবেন, এই জন্যই ফিরিয়ে দিয়েছে। এবার আরমানও ছাড়বে না, সবটা দিয়ে আগলে রাখবে ওর ভালোবাসাকে, আপনজনকে। স্যার, আপনার জন্য কিছু আনবো, চা বা কফি? আরমান পিছনে ফিরে মাঝবয়সী এক লোককে দেখতে পেল। ও চেনে ওনাকে, উনি ওনাদের গ্রুপের
কনস্টান্স মিস্টার কাদের। আরমান মিকি হেসে বলল, নো নো, ইটস ওকে, ব্যস্ত হবে না, কিছু লাগবে না আমার। আদি আসেনি এখনো? হ্যাঁ, উনি আগেই এসে আপনার কেবিন চেক করে গেছেন, মাত্র বেরিয়েছেন মিটিং শিডিউল যাতে। আসলে এমডি ছাড়া এসব ডিটেলস জোগাড় করা, গুছিয়ে রাখা, হ্যান্ড ওভার বুঝে নিত। আরমান মাথা নিচু করে বলল, জি। অনেকটাই ঝামেলায় ফেললাম বুঝি আপনাদেরকে। ওর কথায় কাদের সাহেব অবাক হলেন। উনি জানতেন ছেলেটা বদমেজাজি, গুন্ডা টাইপ, তাই ভেবে রেখেছিলেন কোনোভাবে দোষ দেখিয়ে সহজে অফিস ছাড়া করানো যাবে ওকে। তারপর আদিবকেও সরিয়ে নিজেই রাজত্ব করবেন। কিন্তু করেই বাঁকা কথা বললেন ওর সাথে। কিন্তু ছেলেটা চুপচাপই রইল। আগের বার তো কাজে দেয়নি এসব ছোটোখাটো ফ্ল্যাট, তবে শখও তো কম নাই। মেন পয়েন্টে লাগিয়েছিল। এতেতেই অল্প বয়স্ক ছোকরার ছিন্নভিন্ন হয়ে যাওয়ার কথা শুনেছিলাম তো। এমনটাই, ও নাকি কানাডা চলে গেছে। তাহলে আবার এখানে কেন? ভাবভঙ্গিমা দেখে বোঝাই যাচ্ছে অফিসে ঘাঁটি মারতেই এসেছে। মিস্টার কাদের। হ্যালো। জি জি স্যার, কিছু বলবেন? অনেক কিছুই তো বললাম, এবার আপনি বিষয়গুলো দেখুন। স্যার, আরেকবার যদি বলতেন। একটু অন্যমনস্ক ছিলাম আর কি। হারমান ব্রুকুসকে বলল, আপনার মতো এত ইম্পর্টেন্ট লোক যদি অন্যমনস্ক থাকে, কোম্পানি তো লসের সাগরে ডুববে মিস্টার কাদের। যাই হোক, অন্যমনস্কতাকে অফিস মনস্কতাতে রিফর্ম করুন কেমন? আর আপাতত লাস্ট 4 মাসের এক্সপোর্ট ইম্পোর্টের সব রকমের লেনদেনের হিসাবগুলো ফাইল আমার টেবিলে চাই। হোপ ইউ গট ইট। জি স্যার, ইউ মে কাম নাও। কাদের সাহেব মাথা নেড়ে চুপচাপ বেরিয়ে গেলেন। আরমান একটা টেডি স্মাইল দিয়ে টেবিলের উপর দুহাত রেখে বলল, বয়সটা আর অভিজ্ঞতাটা আপনার থেকে কম হতে পারে, কিন্তু বুদ্ধি আর বিবেচনাবোধ এতটুকু কম না আমার। আব্বুকে অতি সহজে হাত করে রেখেছেন। এমন ভুল ধারণা দিয়ে আকাশ কুসুম স্বপ্ন দেখে চলেছেন মিস্টার কাদের। আব্বু আপনার উদ্দেশ্য বুঝেই আমাকে আরও আগে অফিস আসতে জোরাজুরি করতো, কিন্তু আমি তো আছি অন্য ভাবনায়। আপনার যাওয়ার অফ থিঙ্কিং যেখানে আটকাবে, আই উইল স্টার্ট ফ্রম দেয়ার। শুধু এবার মিথি আমার কাছে চলে আসুক, সবটা আমার প্ল্যান মতো মিটে যাক। আই উইল মেক শিওর যেন আপনি দুনিয়াতেই জাহান্নাম দেখে যান। এর মধ্যে ফোন বেজে ওঠে আরমানের। কানাডা থেকে বাবার কল। ও অফিসে আসতে সেই খবর পৌঁছেছে তার কানে, তাই কল করেছে। অন্য সময় হলে আগের মতোই কেটে দিত ফোন, কিন্তু সময় পাল্টেছে। মিথি সবটা পাল্টে দিয়েছে। ফিরে এসে ওর কাছে 4 মাস পরে ব্যক্তির সাথে কথা বলবে আরমান। রিসিভ করে চোখ বন্ধ করে বলল, সরি আব্বু, সরি ফর এভরিথিং। প্লিজ চলে আসো, অনেক মিস করি তোমাকে। এখন তো প্যান্ডেমিকও নাই, চলে আসো না। কাল আম্মুকে কথা দিয়েছি, আজ তোমাকেও বলছি, আমি সেরকমই হয়ে যাব যেমনটা তোমরা চাও। চলে আসো না আব্বু। আরমানের কথায় কাঁদতে লেগেছে জামান সাহেব। কষ্ট না খুশি চোখ মুছে বললেন, বৌমার জন্য কি আনবো? কথাটা শুনে কলিজা কেঁপে উঠেছে আরমানের। জামান সাহেব বললেন, আমি জানি এত বড় সুখবরের কারণ মিথি ছাড়া কেউ না। তার মানে তুই ওকে খুঁজে পেয়েছিস? আমার একমাত্র ছেলের বউ হবার যোগ্যতা ও ছাড়া কারণে। বল কি আনবো? আরমান নিজেকে সামনে বলল, কবে আসছো তুমি? পরশুর ফ্লাইটে দিব, দেরি করবো না। আগের বার এই জন্য অনেক কিছু হারিয়েছি। বেশ, সাবধানে এসো। তুই সাবধানে থাকিস। বাবার সাথে কথা বলে ঠোঁটের কোনায় হাসি ফুটল আরমানের। অফিসের এতদিনের হিসাবগুলোতে চোখ বুলিয়ে ঘরমিলগুলো ধরে সবটা আদিবকে বুঝিয়ে দেয়। বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। গন্তব্য ডাক্তার এমদাদুল হকের বাসা। ও ওখানকার হিসেব সেরে বাসায় ফেরে আরমান। আব্বু আম্মু আর কই তোমরা সবাই? বাসায় ঢোকার সময় আরমানের এমন গলার আওয়াজ শুনে মা মেয়ে দুজনে অত্যন্ত অবাক হলো। আরমান এগিয়ে এসে বলল, আমি জানো, আজ অফিসে আব্বুর সাথে কথা হয়েছে। পরশুর ফ্লাইটে আসছে সে। মিসেস জামান ছল চোখে ছেলেকে দেখছেন। 4 মাস পর আবারও সেই কাঙ্ক্ষিত রুফতার। 8 বছর পর আরমানের বাবা ফিরবে। আরমানের সাথে কথা শেষে মিস্টার জামান ওদের সাথেও কথা বলেছেন। এত খুশি কই রাখবে মিসেস জামান? সইবে তো? তুই অফিস গিয়েছিলি ভাইয়া? তো কই যাব? তোর মতো তো আমার মোবাইল নিয়ে পড়ে থাকলে দিন কাবার হয় না। আরও মা মেয়ে দুজনে
আরমানকে জড়িয়ে ধরে কেঁদে দিল এবার। আরমান দুহাতে ওদের জড়িয়ে নিজেও দুফোঁটা চোখের পানি ছাড়লো। এই মানুষগুলোকে নিজের কষ্টের সাথে কষ্ট দিয়েছে, অনুতপ্ত হবেই। তাদের সাথে গালের পানি মুছে ওদের ছাড়িয়ে বলল, খাচ্ছ কেন তোমরা বলো তো? এজন্য কি এসব করলাম? মিসেস জামান তৎক্ষণাৎ চোখের পানি মুছে বলল, না, কই কাচ্ছি আমরা, এগুলো তো সুখের বর্ষণ, আনন্দ অশ্রু, জীবনের প্রাপ্তি। আরমান মায়ের চোখ মুছে দিয়ে তার দুগালে হাত রেখে বলল, তোমাকে আর আব্বুকে দেওয়া কথা আমি রাখবো আম্মু। আগেরবার শুধু বলেছিলাম, তাই উপরওয়ালা হয়তো আমার কাছ থেকে তা কেড়ে নিয়েছিল, কিন্তু বিশ্বাস করো এবার আর তা হবে না। আমার লাইফে ঠিক তেমনটাই হবে যেমনটা তোমরা চাও। আরমানের কথায় হাসি ফুটল দুজনের মুখে। আরমান আরুর সামনে চুল টান মেরে বলল, কেঁদেছিস তো, আয়নায় গিয়ে দেখ চেহারার কি হাল হয়েছে, একদম পেতনির মতো দেখাচ্ছে। তোকে বিয়ে দিতে আমার 12টা বাজবে তা বোঝাই যাচ্ছে। হারিসা কোমরা হাত দিয়ে বলল, কি আমাকে পেতনির মতো দেখতে? বিয়ের কথাও ভেবেছিস তুই ভাইয়া? কেন, তুই ভাবিস না? তবে তোর মোবাইলে যে টুংটাং করে ডেইলি গুড মর্নিং মেসেজ আসে তার কি হয়? তুই চেক কর না আমার ফোন। আম্মুও জানে ওইটা আমার অ্যালার্ম টোন, তাই না আম্মু? মিসেস জামান হেসে বললেন, হ্যাঁ ওইটা তো আর ওর অ্যালার্ম টোন। আরমান গাল ফুলিয়ে বলল, আম্মু তুমি আর ওর পক্ষে নিচ্ছ? আমাকেই পর করে দিলে তো, এবার একা পড়ে গেলাম তো আমি। আর সে হেসে বলল, জানো তো আম্মু, এর মানে কি? ভাই ওর টিম মেম্বার চায় ওর পক্ষের ওকালতি করার জন্য একজনকে দরকার, কি বলো? আরিসের কথা শুনে মিসেস যেমন চুপ করে গেলেন। একদিনে আরমানের দিকে তাকিয়ে আছেন উনি। আরমান মেজের দিকে তাকিয়ে, আরিসা নিজেও চুপ। মুখ ফসকে এই কথাটা বলা ওর একদমই উচিত হয়নি, তাও জানে। এর আগে এ ধরনের কথাই ওদের আরমানের কাছে থেকে দূরে সরিয়ে দেওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছিল। শুধুমাত্র ওকে মুভ অন করতে বলেছিল ওরা। পুরনো কথা মনে করে ওদের সামনে ফানুচ্ছল আরমান আবারও হারিয়ে যাবে এমনটা ভয় ধানা বাঁধল দুজনের মনে। ওদেরকে অবাক করে দিয়ে আরমান বলে উঠল, হ্যাঁ তাই তো, লাগবেই তো, চিন্তা করিস না। আর তোর ভাবিকেও খুব তাড়াতাড়ি আমার টিমে আনার ব্যবস্থা করছি। মা মেয়ের মুখে আবারও হাসি, কিন্তু আগের ঘটনাগুলো মনে পড়তে আবারও মুখটা কালো হয়ে গেল দুজনে। আরমান মৃদু হেসে বলল, এত ভেবো না আম্মু, আমার উপর ভরসা রাখো। এবার আর কিচ্ছু উল্টাপাল্টা হবে না, শুধু একটু সময় লাগবে। মিসেস জামান অবাক চোখে তাকালো। আরমান সবটা খুলে বলল ওদের। ওর কথা শুনে ওরা দুজনে একটা দীর্ঘশ্বাস পেল। অনেকটাই ঘটে গেছে ওর সাথে এতটুকু বয়সে। আরমান বলল, চিন্তা করো না আম্মু, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আমি বলছি তোমাকে। হ্যাঁ বাবা, তুই তাড়াতাড়ি সবটা ঠিক করে ওকে নিয়ে আয়, আমার ঘরটাকে ভরিয়ে দে, নিয়ে আয় ওকে। হ্যাঁ আম্মু, আরেকটু সময়ের অপেক্ষা, শুধু নিয়ে আসবো ওকে, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আরিশার দিকে তাকিয়ে বলল, ভাবিকে ওয়েলকাম করার বন্দোবস্ত কর, ভার্সিটিতে এখন থেকে তোকে আমি ছাড়তে যাব। আরো খুশিতে ওকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে উঠলো। আরমান মুগ্ধ চোখে শুধু দেখছে ওর সুখে ওরা কতটা সুখী হয়। রিয়াদের বসার ঘরে দম মেরে বসে আছে কবির রহমান, মাহবুব আলম, রিয়া আর ওর আম্মু। গতকাল ঘটে যাওয়া ঘটনাগুলো তো অত্যন্ত মিথির ভালো হবে না এমন ভালো মতোই জানেন তারা। কবির রহমান চেহারার শুধু অপরাধ বোধ। রিয়াকে উদ্দেশ্য করে বলল, তুমি কি ওকে সবটা বলেছ? রিয়া মাথা নিচু করে আস্তে করে বলল, হ্যাঁ আব্বু, সবটাই বলেছি। কেন কেন বললে? দেখতাম গুন্ডাটা কি করতে পারে। তুমি কেন ওকে বললে সব কিছু? কবির রহমান এক প্রকার গর্জে উঠলেন। রিয়া জিব্বা দিয়ে ওর ঠোঁট ভিজিয়ে বলতে শুরু করল, আব্বু আপনি জানেন আরমান কেমন ছেলে, আর মিথির ব্যাপারেও কতটা সেন্সিটিভ, এক প্রকার সাইকো যাকে বলে। আপনাকেও যে কোনোভাবে কষ্ট দিত আমার সামনে, তা আমি কি করে দেখতাম? আমার দ্বারা তা সম্ভব হতো বলুন? তাই আমি আর দুবার ভাবিনি ওকে সবটা বলতে। রিয়া এবার মাহবুব আলমের দিকে তাকিয়ে বলল, আর আঙ্কেল আপনার এখানে আসার ডিসিশন এত তাড়াতাড়ি নিতে হলো কেন? 4টা মাস, আরো কয়েকদিন দেখতেন না হয়? এখানকার সব খবরাখবর কনফার্ম না করেই এখানে চলে আসলেন কি করে? মাহবুব রহমান অনুতাপের স্বরে বললেন, হ্যাঁ রিয়া, দোষটা আমারই।
আমি স্বীকার করছি 2-3 জনের কাছে ওর কানাডা যাওয়ার কথা, আর ওর এভাবে গায়েব হয়ে থাকা, মিথির ক্লাসও মিস যাচ্ছে, এসব ভেবে আমি এত বড় ভুলটা করে ফেলেছি। আমার দোষে তোমাদের ফ্যামিলিটাও এসবের ঝামেলায় পড়েছে। কবির রহমান এগিয়ে গিয়ে মাহবুব আলমের হাত 2 হাতে ধরে বললেন, এভাবে কেন বলছো তুমি মাহবুব? মিথি তো আমারও মেয়ে। আমরা যা বলছি তা শুধুমাত্র চিন্তা করে, আমাদের ইনভলভ থাকা নিয়ে এতটুকু চিন্তা করতে হবে না তোমাকে। রিয়ার আম্মু এগিয়ে এসে বলল, জি ভাইজান, মিথি আমার কাছে রিয়ার থেকে এতটুকুও কম না, বরং আরো বেশি আদরের। যে মেয়েটার হাসির শব্দে দুবাসা সবসময় মেতে থাকতো, তার জন্য তো এমন জীবন না, এসব ডিজার্ভ করে নাও। মাহবুব আলম ছলছল চোখে বললেন, রিয়া মামুনি, এই 1 মাসে ওকে দুনিয়া থেকে আড়াল করে রেখেছিলাম। না মোবাইল, না কোথাও বেরোনো, না কাউকে বাসায় আসতে দিয়েছি। টিভিটা অবধি নষ্ট বলে সরিয়ে রাখছি। পৃথিবীতে থেকেও ঘরবন্দি এলিয়েনের মতো রেখেছি ওকে, সব কিছু থেকে দূর। 3 মাস সে শহরের বাইরে হসপিটালাইজড থেকে জ্ঞান ফেরার পরও আবারও পাখির মতো উঠতে চেয়েছিল। আমি ওকে খাঁচায় পুরে রেখে দিয়েছিলাম, কিন্তু তবুও শেষ রক্ষা করতে পারলাম না। আজ মিতি লুকিয়ে বাসা থেকে বেরিয়েছিল। কথাগুলো বলে দীর্ঘশ্বাস ছাড়লেন উনি, কিন্তু রিয়া কথাটা শুনে দাঁড়িয়ে গেছে। বলল, কি? মিথি বাসার বাইরেও বেরিয়েছিল? এ কথা আপনি আমাকে এখন বলছেন? কি কি ঘটেছে ওর সাথে রাস্তায়? তার মানে কি আরমানের সাথে দেখা? আমি জানি না রিয়া কি কি ঘটেছে ওর সাথে, কিন্তু বাসায় এসে অনেক প্রশ্ন করেছে আমাকে। 1 মাসে শুধু সবটা দেখে ওর আম্মুকে বলতো, আমি কষ্ট পাবো বলে কিচ্ছু বলেনি আমাকে, কিন্তু কাল বাসায় ফিরে আমার কাছে সবটা জানতে চেয়েছে। ওর আম্মু ওর গায়ে অব্দি হাত তুলেছে, রুমে আটকে দিয়েছে। মেয়েটা আমার কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে গিয়েছিল। সকালে আবার ডক্টর ডেকে এনেছিলাম ওকে দেখাতে। আমি এই বিষয়ে কথা বলতেই তোমার কাছে এসেছিলাম। জানি তুমি ছাড়া এখন ওকে কেউ সামলাতে পারবে না, কিন্তু তোমাদের সাথে যা ঘটেছে এতে তো মনে হচ্ছে সবটা বোধ হয় আমার হাতের বাইরে চলে গেছে। মামুনি, আরমান ওকে। মাহবুব আলম চুপ রইলেন। বেশ কিছুক্ষণ চুপ থেকে রিয়া বলল, মিথিকে সবটা জানাতে হবে আঙ্কেল। ওর কথায় উপস্থিত সকলে আটকে গেছে। রিয়া নিজেও জানে ও অনেক ভয়ানক একটা কথা বলে ফেলেছে। আবার বলল, হ্যাঁ, এবার ওকে সবটা জানাতেই হবে। একবার যখন ও জানতে চেয়েছে তখন ও আর চুপ করে থাকবে না। যেভাবে হোক সবটা জানবে, সেটা যার কাছ থেকেই হোক না কেন। আর তখন আমাদের প্রতি ওর যা অবিশ্বাস তৈরি হবে তা ওর সেফটির জন্য একদমই ভালো হবে না। কিন্তু রিয়া, ওই গুণাটা আঙ্কেল আরমান আর যাই করুক মিথির কোনো ক্ষতি করবে না। আর মিথির না জানলে বিষয়গুলো আরও কমপ্লিকেটেড হয়ে যাবে। এটা আমিও জানি, আপনিও ভালো মতোই জানেন যে আরমান চাইলে কিন্তু অনেক বড়সড় ব্লান্ডার করতেই পারত, কিন্তু করেনি। ও যদি পাল্টে যাইতো, ব্যাস রিয়া, ওর মতো ছেলে পাল্টানোর নয়। ও গিরগিটির রং আমরা সবাই দেখেছি, তুমিও দেখেছো। তবে আর রইল মিথিকে সত্যিটা বলবো ওকে সবটা। ওর ভার্সিটি এখন থেকেই কমপ্লিট করাবো। আমিও দেখে নিব এই ছেলে কী করতে পারে। কিন্তু মাহবুব, কোনো কিন্তু নয় ভাই। আমি রিয়াকে নিয়ে এক্ষুনি আমাদের বাসায় যাচ্ছি। প্রয়োজন পড়লে রিয়া কিছুদিন ও বাসায় থাকুক। থাকবেন না তুমি রিয়া? ভাই আপনি কি বলেন? কোনো সমস্যা নেই, রিয়া থাকবে ওখানে। বাবার কথা মতো লাগেজ গুছিয়ে রিয়া তাড়াতাড়ি রেডি হয়ে মাহবুব আলমের সাথে বের হলো। উদ্দেশ্য মিথিকে সবটা জানাতে ওদের বাসায় যাওয়া। না জানি বাচ্চা মেয়েটা এই বয়সে এত বড় সত্যিটা মেনে নিতে পারবে কিনা। কি বলে মিথিকে কন্ট্রোলে রাখা যাবে তাই ও ভাবতে লাগলো। কতটা বললে মেয়েটা সহ্য করতে পারবে, সবটা শুনতে পারবে তো। তো ভিউয়ার্স, গল্পটার কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী চান কিনা আপলোড করবো কিনা তাও কমেন্ট করে জানাবেন। গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।